আজকে আমরা ক্লাস শুরু করছি অটোনমিক নার্ভাস সিস্টেমের sympathomimetic or adrenergic drugs. Adrenergic drugs or sympathomimetic drug, that is the drugs that acts like sympathomimetic sympathomimetic, that is adrenergic neurotransmitter এর মতো mimic, that is alike, হ্যাঁ, এর মতো adrenergic neurotransmitter এর মতো যে ড্রাগগুলো কাজ করে তাদেরকে আমরা বলছি sympathomimetic or adrenergic drugs, তাই তো? আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ড্রাগগুলোকে ক্লাসিফাই করে নিয়েছি ইন সো মেনি ওয়েজ, বিকজ এটা একটা রিটেন কোয়েশ্চেন থাকে, ক্লাসিফাই দ্য sympathomimetic or adrenergic drugs. এখন এটা ডিপেন্ড করবে নাম্বারের উপর, যে আমার এটা কতটুকু যাচ্ছে। যদি ক্লাসিফাই sympathomimetic agents or adrenergic drugs আসলো, তাহলে আমি কতটুকু লিখবো, এটা আমার ডিপেন্ড করবে কত নাম্বার আছে ওই কোয়েশ্চেনটাতে। তাহলে আমি সবটাই জেনে রাখবো, কারণ আমার যদি চাই যে অন দ্য বেসিস অফ রিসেপ্টর স্পেসিফিসিটি বা চাইলে অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল ইউজ, হ্যাঁ, তাহলে এই জন্য আমি সবগুলো যতভাবে ক্লাসিফাই করা যায় ড্রাগগুলো মোটামুটি চেষ্টা করেছি বোর্ডে এভাবে লেখার। তো আমার খুব ইচ্ছা ছিল এই লকডাউন অবস্থায় একটা বড় বোর্ডের মধ্যে ক্লাস নেব, কিন্তু কোথাও দোকানপাট মানে খোলা পাচ্ছিলাম না। যাই হোক, লাকিলি আজকে দোকান খোলা পাওয়াতে আমি পেয়ে গিয়েছি। তো আমাদের হচ্ছে অ্যাকর্ডিং, প্রথমে আমরা ক্লাসিফাই করে নিয়েছি কি অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন। আমার ডিরেক্টলি অ্যাক্টিং মানে স্টুডেন্টরা জানে দ্যাট বাইন্ডস উইথ দ্য রিসেপ্টর, হ্যাঁ। আচ্ছা, ইনডিরেক্টলি অ্যাক্টিং তার মানে কি রিসেপ্টরের সাথে বাইন্ড হবে না, মিক্সড অ্যাক্টিং, এটা কি দুটোভাবেই কাজ করতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু দেয়ার মোড অফ অ্যাকশন উই হ্যাভ ক্লাসিফাইড দ্য ড্রাগস, দ্যাট ইজ ডিরেক্টলি অ্যাক্টিং, ইনডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্ড মিক্সড অ্যাক্টিং। তাহলে ডিরেক্টলি অ্যাক্টিং যে ড্রাগগুলো রিসেপ্টরের সাথে বাইন্ড হয়, সেই ড্রাগগুলো আবার এরকম হতে পারে যে কিছু আছে কি ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাদেরকে আমরা কি বলি সিলেক্টিভ। আবার কিছু আছে যারা মোর দেন ওয়ান রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তাদেরকে আমরা বলি কি নন সিলেক্টিভ। আচ্ছা, তাহলে ডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগ আমরা বলছি যে সাম আর সিলেক্টিভ, সাম আর নন সিলেক্টিভ, তাই তো? আচ্ছা, তাহলে এখন এই সিলেক্টিভ যে ড্রাগগুলো সেগুলোর মধ্যে কি কি আছে? সিলেক্টিভ যেমন ফিনাইলেফ্রিন, হ্যাঁ, দ্যাট বাইন্ডস উইথ আলফা 1 রিসেপ্টর। তারপর ক্লোনিডিন, দ্যাট ইজ আলফা 2 অ্যাগনিস্ট। ডোবুটামিন, দ্যাট ইজ বিটা 1 অ্যাগনিস্ট। সালবিটামল, তাহলে এগুলো হলো এই সিলেক্টিভ, দ্যাট ইজ আমরা কি বলছি ফিনাইলেফ্রিন। তারপরে ডোবুটামাইন, ক্লোনিডিন, এরকম যারা আছে রিসেপ্টর স্পেসিফিক, দ্যাট ইজ বাইন্ডস উইথ ওয়ান রিসেপ্টর। ফিনাইলেফ্রিন আলফা 1, ভিটামিন বিটা 1, ক্লোনিডিন বিটা 2, সরি আলফা 2 অ্যাগনিস্ট। তাহলে এরকম আমরা বলছি যে ডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগ কিছু আছে সিলেক্টিভ, কিছু আছে নন সিলেক্টিভ। নন সিলেক্টিভ এই ড্রাগগুলো কি মোর দেন ওয়ান রিসেপ্টর, হ্যাঁ, এরা বাইন্ড করবে মোর দেন ওয়ান রিসেপ্টর, দ্যাট ইজ কি অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। আচ্ছা, তারপরে ডোপামিন, এরা বাইন্ড করে মোর দেন ওয়ান রিসেপ্টর, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা বলছি যে অ্যাড্রেনালিন অ্যাক্টস অন অল দ্য রিসেপ্টর, দ্যাট ইজ অ্যাড্রেনালিন অল অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আলফা বিটা সবার উপর কাজ করে কে অ্যাড্রেনালিন। অল রিসেপ্টর আলফা 1 2 বিটা 1 2 3 সবার উপর কাজ করে। নরঅ্যাড্রেনালিন আমরা বলছি যে ইটস অ্যাক্টস অন আলফা, দ্যাট ইজ আলফা 1 2 অ্যান্ড বিটা 1। আচ্ছা, তাহলে কিছু কিছু আমরা আচ্ছা, ডোপামিন হচ্ছে আলফা বিটা 1 এন্ড ডোপামিনার্জিক, আলফা বিটা এন্ড ডোপামিনার্জিক। তাহলে এই আমরা বলছি যে কিছু ড্রাগ যারা কিনা নন সিলেক্টিভ, অ্যাক্টস অন মোর দেন ওয়ান রিসেপ্টর, আর কিছু আছে সিলেক্টিভ, হ্যাঁ, স্পেসিফিক কিছু রিসেপ্টরের সাথে বাইন্ড করে। তাহলে ড্রাগস ডিরেক্টলি অ্যাক্টিং গেল। ইনডিরেক্টলি অ্যাক্টিং বলতে আমরা কি বুঝি? ইনডিরেক্টলি অ্যাক্টিং ভেরি সিম্পল, যে এরা কি রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না। রিসেপ্টরের সাথে বাইন্ড না করলে কি করবে? তাদের অন্যভাবে কি করতে হবে? sympathomimetic অ্যাকশন প্রডিউস করতে হবে। দ্যাট ইজ আমরা বলছি যে ড্রাগস প্রডিউসেস দ্য অ্যাকশন লাইক adrenergic neurotransmitter, that is noradrenaline, adrenaline। তাদের মতো কাজ করতে গেলে তাহলে কি করতে হবে? তাকে এই সিনাপটিক ক্লেফটে নিউরোট্রান্সমিটারের নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়াতে হবে সেই ধরনের ড্রাগগুলোকে। তো এটা তারা কিভাবে করবে?
ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগগুলোকে কি করতে হবে তাহলে সিম্পাথোমায়োমেটিক হতে হবে এই ড্রাগকে, দ্যাট ইজ তার এই যে অ্যাডেনার্জিক নিউরোট্রান্সমিটার নরঅ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন এদের মতো অ্যাকশন প্রডিউস করতে গেলে কি করতে হবে, যদি তারা রিসেপ্টরের সাথে বাইন্ড না করে কাজ করে তাহলে এই নিউরোট্রান্সমিটারের কনসেন্ট্রেশন উইদিন দ্য সিনাপটিক ক্লেফট তাদেরকে বাড়াতে হবে। এখন আমরা দেখি যে কিভাবে বাড়ায় এরা। একটা হচ্ছে আমরা বলছি এই ইনডিরেক্টলি অ্যাক্টিং গ্রুপটা কি দুটো আছে, একটা হলো কি ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ নরঅ্যাড্রেনালিন, ইনক্রিজ দ্য রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন ফ্রম দ্য প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল টু দ্য সিনাপটিক ক্লেফট, এটা একটা গ্রুপ যে কিনা ইনক্রিজ রিলিজকে ইনক্রিজ করে। আরেকটা গ্রুপকে বলছি যে কি করে, তাহলে এই গ্রুপটা কি করে ইনক্রিজ রিলিজ, ঠিক আছে। আরেকটা গ্রুপ কি করে inhibit the reuptake of released noradrenaline by the presynaptic nerve terminal, তাহলে presynaptic nerve terminal এ released noradrenaline 70 to 80% আমরা জানি according to the fate of কি neurotransmitter, আমরা জানি some portion diffuse or some portion reuptaken by the nerve ending and some portion metabolized by the enzyme catecholomethyltransferase and monoamino oxidase. The fate of the adrenergic neurotransmitter আমরা পড়েছি তিনটা ফেট। হ্যাঁ, তাহলে এখানে এই যে ফেট যে 70 to 80% of the released neurotransmitter is reuptaken by the presynaptic nerve terminal, এইটাকে তারা প্রিভেন্ট করবে। তাহলে কি হবে 70 to 80% যদি এখানে রিআপটেক হতে না পারে, দ্যাট ইজ আপটেক 1, হ্যাঁ, এই আপটেক 1 যদি তারা বন্ধ করতে পারে ইনহিবিট দ্য আপটেক, তাহলে পরে কি হলো এখানে সিনাপটিক ক্লেফটে নরঅ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন বাড়বে। তাহলে এভাবে হলো ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগগুলোর কাজ। যেমন ইনক্রিজ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন এই গ্রুপের ড্রাগ যদি আমরা বলি তাহলে ইনডিরেক্টলি অ্যাক্টিং এর যেমন ইফিড্রিন, অ্যামফিটামিন, টাইরামিন এরা কি করে ইনক্রিজ রিলিজ। তাহলে আমরা বলতে পারি যে এই গ্রুপে কারা আছে, এই গ্রুপে আছে ইফিড্রিন, এই গ্রুপে আছে অ্যামফিটামিন, এই গ্রুপে আছে টাইরামিন। আচ্ছা, তারপরে আমরা বলছি যে যারা কিনা আপটেক 1 কে ইনহিবিট করে, দ্যাট ইজ রিআপটেকেন বাই দ্য নার্ভ এন্ডিং, একে ইনহিবিট করে। এরা কারা আছে, আগের ক্লাসে আমরা বলেছি যে এরা কি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, দ্যাট ইজ নরট্রিপটালিন, ইমিপ্রামিন, ডেসেপ্রামিন, এগুলো হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। তারপরে কোকেইন মেবি ইন দিস গ্রুপ, ওয়াবিন। তাহলে এই যে এরা হলো কি আপটেক 1 কে প্রিভেন্ট করে। হ্যাঁ, এই গেল আমাদের ডিরেক্টলি অ্যাক্টিং এবং ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগ। এখন মিক্সড অ্যাক্টিং বলা হচ্ছে যে কিছু আছে মিক্সড অ্যাক্টিং ড্রাগ, দ্যাট ইজ তার নামই বলে দিচ্ছে কি মিক্সড অ্যাক্টিং মানে তার ডিরেক্ট অ্যাকশনও আছে ইনডিরেক্ট অ্যাকশনও আছে। যেমন এই মিক্সড অ্যাক্টিং ড্রাগ হলো ইফিড্রিন, আমরা এক্সাম্পল এটা বলি, দ্যাট ইজ ইফিড্রিন। আচ্ছা, তাহলে ইফিড্রিনকে আমরা আগে কি বললাম, ইফিড্রিনকে আমরা বললাম যে ইনক্রিজ রিলিজ অফ নরঅ্যাড্রেনালিন ফ্রম দ্য প্রিসিনাপটিক নার্ভ টার্মিনাল, এই গ্রুপের এক্সাম্পলে আমরা ইফিড্রিনকে পেয়েছি, তাই তো। আচ্ছা, তাহলে আবার আমরা বলছি এটা মিক্সড অ্যাক্টিং, তার মানে তার ইনডিরেক্ট অ্যাকশন তো আমরা পেয়ে গেলাম। এখন ডিরেক্ট অ্যাকশনটা কি, ইফিড্রিন অলসো বাইন্ডস উইথ দ্য বিটা 2 রিসেপ্টর অফ দ্য lungs and produces bronchodilation, তাহলে ইফিড্রিন এখানে রিলিজও বাড়াবে আর এটা ইফিড্রিন কি করতে পারে ব্রঙ্কোডাইলেশন। এই জন্য ইফিড্রিনের একটা ব্রঙ্কোডাইলেটরি ইফেক্ট আমরা পাই ফার্মাকোলজিতে, যার কারণে ইট ওয়াজ ইউজড ইন ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে ব্রঙ্কিয়াল এটা হলো পার্শিয়ালি তার ডিরেক্ট অ্যাকশন বিটা ইফেক্ট। হ্যাঁ, তো সেইটার জন্য ডিরেক্ট অ্যাকশনের জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমাতে এই ড্রাগ মানে ব্রঙ্কিয়াল অ্যাজমা ড্রাগের হেডিংয়ে আমরা ইফিড্রিনকে একবার পাবো। হ্যাঁ, আমরা এই ধরনের ড্রাগকে সিএনএস ইফেক্ট যাদের আছে সেই ধরনের ড্রাগকে আমরা অ্যাভয়েড করি, বিকজ বেটার অ্যান্ড সেফার ড্রাগস আর অ্যাভেলেবল, হ্যাঁ, ফর দ্য ডিজিজ। কিন্তু কি কারণে ইফিড্রিন ব্রঙ্কোডাইলেশন প্রডিউস করতে পারে এটা একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এই জন্য আমরা এই ওরিয়েন্টেড কথাগুলো একটু বলবো। আচ্ছা, তারপরে
we are discussing the classification of the sympathomimetic or adrenergic drugs. First, we have classified the drugs according to the mode of action. Some are directly acting, some are indirectly acting, and some are mixed acting. Now, on the basis of chemical structure, তাহলে এই সিম্পাথোমাইমেটিক আর অ্যাড্রেনার্জিক ড্রাগগুলোর কেমিক্যাল স্ট্রাকচার আমরা আগের ক্লাসেই বলেছি যে ক্যাটাকোলামাইন্স, হ্যাঁ। তাহলে কিছু থাকবে ক্যাটাকোল নিউক্লিয়াস, দ্যাট ইজ একটা বেনজিন রিং উইথ অ্যালিফেটিক সাইড চেইন। তাহলে এরকম ক্যাটাকোলামাইন স্ট্রাকচারের যেগুলো থাকে, দ্যাট ইজ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, এগুলো কিছু ন্যাচারাল আছে, কিছু সিনথেটিক, যেমন হচ্ছে আইসোপ্রেনালিন, ডোপামিন। তাহলে এগুলো হলো ক্যাটাকোলামাইন, তাই তো। এর বাইরে এই স্ট্রাকচার যাদের নাই তাদেরকে আমরা কি বলছি? নন ক্যাটাকোলামাইন। যেমন এই যে ইফিড্রিন, অ্যামফিটামিন, টাইরামিন, কোকেন, ওয়াবেই, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলোকে আমরা কি বলছি? নন ক্যাটাকোলামাইন। অর্থাৎ এদের এই স্ট্রাকচারটা থাকে না। ক্যাটাকোলামাইন আমরা তাদেরকে বলি যাদের এই স্ট্রাকচারটা থাকে, এবং তাদেরকে আমরা বলছি নন ক্যাটাকোলামাইন যাদের এই স্ট্রাকচার থাকে না। গেল। আচ্ছা, এখন অন দ্য বেসিস অফ রিসেপ্টর স্পেসিফিসিটি, যদি তোমার কাছে চাওয়া হয় যে রিসেপ্টর স্পেসিফিসিটিতে ড্রাগগুলোকে ক্লাসিফাই করো, তাহলে কিভাবে আমরা ক্লাসিফিকেশনটা লিখবো, তাই না? আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে কিছু ড্রাগ আলফা অ্যাগনিস্ট, হ্যাঁ, কিছু ড্রাগ কি বিটা অ্যাগনিস্ট। আলফা অ্যাগনিস্ট মানে এটা কি? শুধুমাত্র আলফা রিসেপ্টরকে অ্যাগনিজমের মাধ্যমে অ্যাগনিজম করে, দ্যাট ইজ ফিনাইলেফ্রিন, ক্লোনিডিন, হ্যাঁ, তারপরে কি মিটোড্রিন, এরকম কিছু ড্রাগ আছে। তারপর বিটা অ্যাগনিস্ট মানে আছে আমাদের কি ডোবুটামাইন, সালবুটামল, এরা হলো বিটা অ্যাগনিস্ট। বোথ আলফা বিটা অ্যাগনিস্ট, দ্যাট ইজ অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন। এইভাবেও আমরা অন দ্য বেসিস অফ রিসেপ্টর স্পেসিফিসিটি ড্রাগগুলোকে আমরা ভাগ করতে পারি। এখন আমি বলেছি কি অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল ইউজ, আমার মনে হয় যে এটা স্টুডেন্টদের একটু ক্লিনিক্যাল ইউজের উপর বেসিস করে আমরা ক্লাসিফিকেশন না চাই, অ্যাটলিস্ট হোয়াট আর দ্য ইউজ অফ দিস গ্রুপ অফ ড্রাগ, দ্যাট ইজ সিম্পাথোমাইমেটিক ড্রাগ অ্যান্ড এনার্জিক ড্রাগের আমি যদি ক্লিনিক্যাল ইউজগুলো মনে রাখতে চাই, তাহলে আগে আমার জানতে হবে কি? প্রথমেই জানতে হবে আমার রিসেপ্টরের লোকেশন, and on stimulation of this receptor what are the pharmacological effect produce. তাহলে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি ক্লিনিক্যাল ইউজ ড্রাগের বোঝার আগেই আমাকে রিসেপ্টর বুঝতে হবে, রিসেপ্টরের লোকেশন বুঝতে হবে, এবং ওই রিসেপ্টরের স্পেসিফিক অ্যাকশন বুঝতে গেলে আমার কি ফার্মাকোডিনামিক এইটা বোঝা উচিত। তো আমরা ফার্মাকোডিনামিক আমরা ডিটেলস আলোচনা করব কখন? জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি ক্লাসে। যাদের এখন কিছুটা সমস্যা হবে, যাদের এই রিসেপ্টর সম্বন্ধে ক্লাসটা ভালো করে করে নাই বা যারা বুঝতে পারছে না, আমি আশা করছি যে যখন ডিনামিক্সের ক্লাস আমরা করবো তখন ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত যেহেতু এক্সামিনি ব্যাচের জন্য এক্সামিনি ব্যাচকেই গুরুত্ব দিয়ে ক্লাসটা আসলে সাজানো, এই জন্য আমরা দ্রুত বলে যাবো আগে এই কথাগুলো। আচ্ছা, অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল ইউজ, তাহলে আমরা বলছি যে কার্ডিয়াক রিসার্সিটর একটা গ্রুপ আছে, হ্যাঁ। তাহলে যেমন অ্যাড্রেনালিন, আইসোপ্রেনালিন, ডোবুটামিন, এগুলো হলো কি কার্ডিয়াক রিসার্সিটর, হ্যাঁ। তাহলে একটা গ্রুপকে আমরা বললাম কি কার্ডিয়াক রিসার্সিটর। আচ্ছা, তারপরে বলছি আমরা ব্রঙ্কোডাইলেটর একটা গ্রুপ আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সালবুটামল, টার্বোটালিন। আমরা ব্রঙ্কিয়াল আজমা চ্যাপ্টারে এই অ্যাড্রেনার্জিক এই গ্রুপের ড্রাগগুলো, দ্যাট ইজ সিম্পাথোমাইমেটিক এই এজেন্টগুলো পাই, হ্যাঁ, দ্যাট ইজ সালবুটামল, টার্বোটালিন, সালমেটেরল। আচ্ছা, কিছু আছে সিএনএস স্টিমুলেটর, ইফিড্রিন, অ্যামফিটামিন, এরা হলো সিএনএস স্টিমুলান্ট। নেজাল ডিকনজেস্টেন্ট যেমন ফিনালিফ্রিন, জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন, এরা হলো নেজাল ডিকনজেস্টেন্ট। এবং ইউটেরাইন রিল্যাক্সেন্ট, দ্যাট ইজ কি ডিটোড্রিন, টার্বোটালিন, এরা হলো ইউটেরাইন রিল্যাক্সেন্ট, দ্যাট ইজ আমরা যেটা বলি কি টোকোলাইটিক এজেন্টস, মানে টোকোলাইটিক এজেন্ট আমরা তাদেরকে বলি দ্যাট এজেন্টস কি রিল্যাক্সেস দ্য ইউটেরাইন স্মুথ মাসলস, তাদেরকে আমরা বলি টোকোলাইটিক এজেন্টস। তাহলে এই গ্রুপের ড্রাগ সিম্পাথোমাইমেটিক এজেন্ট গ্রুপের আমরা পাই রিটোড্রিন, টার্বোটালিন, সালবুটামল, দে আর টোকোলাইটিক এজেন্টস, দ্যাট ইজ ইউটেরাইন রিল্যাক্সেন্ট ইউজড ইন কেস অফ থ্রেটেন্ড অ্যাবর্শন, প্রিম্যাচিউর কন্ট্রাকশন। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আবার আচ্ছা, এই তাহলে অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল ইউজ আমরা যদি ড্রাগগুলোকে বলতে চাই তাহলে এইভাবে আমরা বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা স্পেসিফিক ড্রাগ নিয়ে আলোচনা। স্পেসিফিক ড্রাগ অ্যাকচুয়ালি না, আমরা যদি ড্রাগগুলোর একটু ক্লিনিক্যাল ইফেক্টগুলো দেখি, হ্যাঁ, the effect of adrenaline or adrenaline, isoprenalin on cardiovascular system.
তাহলে সিস্টেমের উপর একটা ইফেক্ট এবং মেটাবলিজমের উপর এই সিম্পাথোমাইমেটিক এজেন্টগুলোর কী ইফেক্ট আছে সেগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে মনে হয় ভালো হয়। তো ইফেক্ট আসলে কি, মানে আমরা বলতে চাচ্ছি যে সরি we are discussing about the effect of sympathomimetic agents over the cardiovascular system. তাহলে আমরা বলছি যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে তাদের ইফেক্টগুলো সিভিএস এর উপরে আমি যদি এখন আমি অ্যাড্রেনালিন অ্যাপ্লাই করলাম, ভেরি স্লো আইভি ইনফিউশনে আমি যদি অ্যাড্রেনালিন দিই তাহলে দ্যাট ইজ লো ডোজে আমি অ্যাড্রেনালিন দিলাম, তাহলে হার্টে কি হবে, ব্লাড ভেসেলে কি হবে, তাই তো? আচ্ছা, তাহলে হার্টে আমার অ্যাড্রেনালিন আমি দিলাম স্লো আইভি ইনফিউশনে, জিনিসটা খেয়াল করো, আমি অ্যাড্রেনালিন দিচ্ছি বললাম স্লো আইভি ইনফিউশনে লো ডোজে। আচ্ছা সরি, লো ডোজে আমি দিচ্ছি। তো এই লো ডোজে আমি যখন অ্যাড্রেনালিন দিচ্ছি আমরা বলছি যে এখানে অ্যাড্রেনালিন ওভার দ্য হার্ট অ্যান্ড অলসো অন দ্য ব্লাড ভেসেলস কি করবে, তাই তো? আচ্ছা, তাহলে আগে আমার জানতে হবে অ্যাড্রেনালিন লো ডোজে কোন কোন রিসেপ্টরের উপরে কাজ করবে। আচ্ছা, তাহলে এটা হার্টে রিসেপ্টর বিটা 1 কে স্টিমুলেট করবে। অন দ্য আদার হ্যান্ড ভেসেলে কি আছে, আলফা অ্যান্ড বিটা, তাহলে এখানকার আলফা 1 অ্যান্ড বিটা 2 কেও স্টিমুলেট করবে। আচ্ছা, এই জন্য বললাম যে ইফেক্টগুলো বুঝতে গেলে সিম্পাথোমাইমেটিক অ্যাড্রেনার্জিক ড্রাগের যে কোনো ইফেক্ট আইদার মেটাবলিজম অর কার্ডিওভাস্কুলার অর ক্লিনিক্যাল বুঝতে গেলে আমাকে রিসেপ্টরের লোকেশন অ্যান্ড দ্যাট স্টিমুলেশন, তো এইগুলো জিনিস বুঝতে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলছি যে অ্যাড্রেনালিন ইন লো ডোজ, হ্যাঁ, দ্যাট ইজ স্লো ইন্টারভেনাস ইনফিউশনে, এটা রিটেনে অনেক সময় এই কোয়েশ্চেনটা থাকে এবং এটা প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, তারপরে অনেক সময় অস্পিতে ছোট কোশ্চেন দেওয়া হয় এটা থেকে। তাহলে স্লো ইন্টারভেনাস ইনফিউশন আমি বলছি যে অ্যাড্রেনালিন আলফা 1 বিটা 1 ইফেক্ট অফ দ্য হার্ট দ্যাট প্রডিউসেস ইটস কি positive inotropic and positive chronotropic effect, that is increase force of contraction and increase heart rate. আচ্ছা, তাহলে ক্রোনাস মিন্স রেট, পজিটিভ ক্রোনোট্রপিক, পজিটিভ আইনোট্রপিক, হ্যাঁ, এই যে আমরা বলি প্যাথমোট্রপিক, ড্রোমোট্রপিক ইফেক্টগুলো, এগুলো কি? তাহলে এটা হলো ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে অ্যাক্টিং অন which receptor, that is বিটা 1, তাহলে লো ডোজে এটা বিটা 1 কে স্টিমুলেট করবে অ্যান্ড প্রডিউসেস দিস ইফেক্ট, এবং লো ডোজে সেটা কি করবে, ব্লাড ভেসেলের আলফা 1 অ্যান্ড বিটা 2, তাহলে স্লাইড রাইজ অফ দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার। আচ্ছা, তাহলে এটা কি, সিস্টোলিক ব্লাড প্রেশারের স্লাইড রাইজ, এটা কোন ইফেক্ট বোঝা যাচ্ছে, দ্যাট ইজ দ্য আলফা 1 স্টিমুলেশন। আচ্ছা, তারপরে স্লাইড ফল অফ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, কোন ইফেক্ট বোঝা যাচ্ছে, দ্যাট ইজ দ্য বিটা 2 ইফেক্ট, অ্যান্ড মিন প্রেশার ইজ মোর অর লেস আনচেঞ্জ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল অ্যাড্রেনালিনের লো ডোজে সিভিএস এ কি ইফেক্ট প্রডিউস করে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখি নর অ্যাড্রেনালিন কি করবে। হ্যাঁ, এখন নর অ্যাড্রেনালিন যদি আমি দিই, দ্যাট ইজ কি, ডোজ একই, আমি অল্প ডোজে দিচ্ছি। নর অ্যাড্রেনালিন হার্টের বিটা 1 রিসেপ্টরকে স্টিমুলেট করবে। নর অ্যাড্রেনালিন ডোজ একই, আমরা বলছি যে একই ডোজে আমি কি দেব, নর অ্যাড্রেনালিন। তো এখন কি হবে, হার্টে এটা কি করবে আর ব্লাড ভেসেলে কি করবে, তাই তো? তাহলে আমরা বলছি যে ইনিশিয়ালি কি ব্লাড প্রেশারটা বাড়াবে, হার্টের ব্লাড প্রেশার ইনিশিয়ালি কি বাড়বে, দ্যাট ইজ ইনিশিয়াল হার্টের রেট বাড়বে, ব্লাড প্রেশার বলছি আমি, সরি বললাম যে হার্টের ডিউ টু বিটা 1 রিসেপ্টর স্টিমুলেশন ইনিশিয়ালি, দ্যাট ইজ ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ, আচ্ছা, এই ট্যাকিকার্ডিয়ার ফলে
vagal stimulation due to মানে baroreceptor feedback mechanism activated by increased blood pressure, হ্যাঁ, baroreceptor stimulated by increased blood pressure by alpha 1 in kidney। আচ্ছা, তাহলে এখন এই যে ভ্যাগাল স্টিমুলেশন হলো এর ফলে কি হবে? রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে ইনিশিয়াল ট্যাকিকার্ডিয়া আমরা বলছি ইনিশিয়াল ট্যাকিকার্ডিয়া ইনক্রিজ হার্ট রেট দেন ব্র্যাডিকার্ডিয়া। এটা কিসের জন্য? এটা আমরা বলছি যে baroreceptor যে ফিডব্যাক মেকানিজম, ডিউ টু baroreceptor ফিডব্যাক মেকানিজম ভ্যাগাল স্টিমুলেশনের জন্য রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া হবে। তাহলে ইনিশিয়ালি ট্যাকিকার্ডিয়া, ইনক্রিজ হার্ট রেট, দেন ভ্যাগাল স্টিমুলেশন ডিউ টু baroreceptor feedback mechanism activated by increased blood pressure, then reflex bradycardia. This is the effect of noradrenaline in low dose. এখন ব্লাড ভেসেলে তার কি হবে? ব্লাড ভেসেলে হবে স্লাইড রাইজ অফ দ্য সিস্টোলিক ব্লাড প্রেশার, স্লাইড রাইজ অফ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড স্লাইড রাইজ অফ দ্য মিন ব্লাড প্রেশার। কেন এখানে স্লাইড ফল হচ্ছে না কেন? কি ইফেক্ট নাই নরঅ্যাড্রেনালিনের? আমরা বলছি এর আলফা 1 2 আছে, বিটা আছে 1, তাহলে এই হলো তার রিসেপ্টর, তাই তো? তাহলে বিটা 2 ইফেক্ট নাই, এই জন্য স্লাইড ফল যেমন এখানে পাচ্ছিলাম বিটা 2 ইফেক্টের জন্য এখানে পাবো না। তাহলে এখানে স্লাইড রাইজ অফ দ্য সিস্টোলিক, স্লাইড রাইজ অফ দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড স্লাইড রাইজ অফ দ্য মিন ব্লাড প্রেশার আমরা পাবো। আচ্ছা, এখন আমি যদি বেশি করে ডোজে দিই, লার্জ ডোজে অ্যাড্রেনালিন, তাহলে কি হবে? এটা একটু আমরা দেখি তাহলে কি হবে যদি আমি অ্যাড্রেনালিন লার্জ ডোজে দিই। তো এখন ব্লাড প্রেশারের উপরে তার ইফেক্ট আমরা কি পাবো সেটা একটু ডায়াগ্রামেটিক্যালি দেখালে পরে মনে থাকবে আমাদের, এবং এটা অনেক সময় ভাইভা কোশ্চেন আকারে পাওয়া যায়। এবং এই পুরাটাই যেটা আমি বললাম যে সিডিএস এর উপরে যে তাদের ইফেক্ট, এই ইফেক্টগুলো অ্যাকচুয়ালি কি আমরা রিটেন কোশ্চেনেই পাই যে কার্ডিওভাস্কুলার ইফেক্ট অফ অ্যাড্রেনালিন অর অ্যাড্রেনালিন ইন ভেরিয়াস ডোজ। তাহলে বা ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্টগুলো যদি চাওয়া হয় ক্যাটেকোলামাইনের, তাহলে আমাদের একটু জেনে রাখা ভালো। আচ্ছা, এখন আমরা বলছি যে এটা যদি নর্মাল ট্রেসিং অফ দ্য ব্লাড প্রেশার হয়, আমি অ্যাড্রেনালিন অ্যাপ্লাই করলাম, কষ্ট হচ্ছে, আমি অ্যাড্রেনালিন অ্যাপ্লাই করলাম এখানে, এখন কি হবে? শার্প রাইজ অফ দ্য ব্লাড প্রেশার ডিউ টু কি ইফেক্ট? অ্যাড্রেনালিনের শার্প রাইজটা কেন হবে? যে অ্যাড্রেনালিন কোন রিসেপ্টরের উপরে? আলফা 1 স্টিমুলেটিং, তাহলে কি হচ্ছে? পেরিফেরাল, হ্যাঁ, তাহলে আলফা 1 প্রিডমিনেন্ট ইন কি large dose. We are applying adrenaline not in low dose. Now the dose is, এটা ছিল অ্যাড্রেনালিনের কি লো ডোজ, স্লো আইভি ইনফিউশন। এখন আমি ইনফিউশনে কি দিচ্ছি? লার্জ ডোজ। সরি তাহলে এই ডোজে অ্যাড্রেনালিন কি করছে? এখন আমরা বলছি যে এই ডোজে অ্যাড্রেনালিনের ইফেক্টটা কি? আলফা 1 প্রিডমিনেন্ট, এর জন্য কি পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গিয়ে ব্লাড প্রেশার শার্প রাইজ হলো, হ্যাঁ। আচ্ছা, and also sharp fall of the blood pressure with a secondary fall, then blood pressure dressing comes back to normal, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো আমরা বলছি যে আমি দিয়েছি অ্যাড্রেনালিন কি লার্জ ডোজে শার্প রাইজ অফ দ্য ব্লাড প্রেশার। আমরা বলছি অ্যাড্রেনালিন হ্যাজ both alpha and beta effect with alpha predominant in high dose, that is rise of the blood pressure due to alpha effect on blood vessels, হ্যাঁ। তাহলে স্কিন এবং ভিসারার যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো সেখানকার যে তার আলফা ইফেক্ট, সেই জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে ব্লাড প্রেশারটা বেড়েছে, তাই তো? তাহলে আলফা 1 ইফেক্টের জন্য। আচ্ছা, এখন কি দেন এটা কি হলো? ব্লাড প্রেশার শার্প রাইজ এন্ড শার্প ফল। এই শার্প ফলটা কেন? এটার কারণটা কি? শার্প ফল কেন? অ্যাড্রেনালিন কি হবে? মেটাবোলাইজড হয়ে যাবে কি ক্যাটেকোলো মিথাইল ট্রান্সফারেজ এন্ড মোনোঅ্যামিনো অক্সিডেজ রিসেপ্টরের সাথে বাইন্ড করে তার অ্যাকশন প্রোডিউস হওয়ার পরপরই এটা এনজাইমেটিক মেটাবলিজম হয়ে যাবে। আচ্ছা, এখন এই সেকেন্ডারি ফলটা কেন? এই তো 3টা কোশ্চেন রিগার্ডিং দ্য large dose of adrenaline. We are discussing the
cardiovascular effect of catecholamines in slow IV infusion, that is low dose, and high dose, that is large dose, এভাবে আমরা আলোচনাগুলো করছি। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি ফল কেন? ডিউ টু বিটা 2 ইফেক্ট। বিটা 2 ইফেক্ট দ্যাট ইজ কি বলছিলাম আমরা? হ্যাঁ, কামস ব্যাক টু নর্মাল ইমিডিয়েটলি, কামস ব্যাক টু, তাহলে র্যাপিড, অ্যান্ড কারণ হচ্ছে যে বিটা 2 ইফেক্ট, দ্য ইফেক্ট অফ অ্যাড্রেনালিন অন দ্য ব্লাড ভেসেল হচ্ছে কজেস ভেসোডাইলেশন। হ্যাঁ, ব্লাড ভেসেলস অফ দ্য স্কেলিটাল মাসেলে বিটা 2 এই ইফেক্টের জন্য, তাহলে ব্লাড ভেসেলস অফ দ্য স্কেলিটাল মাসেলস যেখানে বিটা 2 আছে তাদের ভেসোডাইলেশনের জন্য এই সেকেন্ডারি ফলটা আমি পাবো, দ্যাট ইজ ফল অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে আমরা বলছি কি প্রিডমিনেন্ট ইফেক্ট অফ আলফা 1, এই জন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ার জন্য শার্প রাইজ অফ দ্য ব্লাড প্রেশার, এই ইফেক্টটা আলফা 1 ইফেক্টটা হলো প্রিডমিনেন্ট, অ্যালং উইথ বিটা 1 ইফেক্ট তো তার আছেই হার্টে, তাই না? বিটা 1 ইফেক্ট যেটা কিনা ফোর্স অফ কন্ট্রাকশন এবং হার্ট রেট বাড়া ছিল এবং ব্লাড প্রেশার বাড়ার কারণ আমরা পেয়েছিলাম লো ডোজে। তাহলে হাই ডোজে আমরা বলছি যে দিস ইফেক্ট ইজ প্রিডমিনেন্ট। তাহলে শার্প রাইজ অফ দ্য ব্লাড প্রেশার ডিউ টু alpha 1 effect and also the beta 1 effect, predominant is alpha 1। তারপর আমরা বলছি যে শার্প ফল অফ দ্য ব্লাড প্রেশার ট্রেসিং আমরা পাচ্ছি কেন? যে এনজাইমেটিক মেটাবলিজম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলছি সেকেন্ডারি রাইজ ডিউ টু কি স্কেলিটাল মাসেলের যে ব্লাড ভেসেলস সেখানে কি আছে বিটা 2, এই ভেসোডাইলেশনের জন্য আমরা ফল অফ দ্য ব্লাড প্রেশার পাচ্ছি। আমি বোঝাতে পারলাম কিনা জানি না, মানে এটা হলো ব্লাড প্রেশারের উপর তাদের ইফেক্ট। আচ্ছা, এখন স্টুডেন্টদের একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো যে আলফা, আমরা যে বলছি আলফা ইফেক্ট, হ্যাঁ, তো এই আলফা ইফেক্ট প্রিডমিনেন্ট, এখানে আলফা ইফেক্ট প্রিডমিনেন্ট বাট ডিউরেশন ইজ শর্ট। মানে জিনিসটা হলো এটা যদি আলফা ইফেক্ট হয়, তাহলে এটা হবে বিটা ইফেক্ট। এটা আলফা, এটা বিটা। তার মানে আলফা ইফেক্টে আমি বলছি যে আলফা ইফেক্ট ইজ প্রিডমিনেন্ট বাট ডিউরেশন ইজ শর্ট, whereas the beta effect হলো not predominant but duration is long। বিটা ইফেক্টটা হলো প্রিডমিনেন্ট না, কিন্তু এর ডিউরেশনটা আমি পাবো লং। আচ্ছা, স্লো অ্যান্ড স্টেডি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই গেল আমাদের কি, আচ্ছা, নরঅ্যাড্রেনালিনের যে ইফেক্টটা সেখানে আমরা ওই একই রকম পাবো। নরঅ্যাড্রেনালিন যদি আমি দেই এই ডোজে, হ্যাঁ, আমরা তো শুধু অ্যাড্রেনালিনের কথা বললাম, নরঅ্যাড্রেনালিন দিলে কি হবে? নরঅ্যাড্রেনালিন দিলেও একই জিনিস হবে, শার্প রাইজ অ্যান্ড শার্প ফল ডিউ টু একই কজ। কি পাবো না, শুধু সেকেন্ডারি ফলটা পাবো না। কেন? কি নাই নরঅ্যাড্রেনালিনের? বিটা 2 ইফেক্ট নাই, ভেরি সিম্পল। আচ্ছা, তাহলে ট্রেসিং অফ দ্য ব্লাড প্রেশার অলমোস্ট একই, শুধু কি পাবো না আমি সেকেন্ডারি যে ফলটা হচ্ছে এটা পাবো না। আচ্ছা, এই গেল আমাদের রিগার্ডিং দ্য নরঅ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন কি ব্লাড প্রেশার উপর তাদের কি ইফেক্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু মেটাবলিজমে যদি তাদের ইফেক্টগুলোর দিকে তাকাই, কার অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন এর, তাহলে মেটাবলিজম আমরা বলতেছি যে তারা ব্লাড সুগার, ব্লাড গ্লুকোজ লেভেলের কী করবে, কার্বোহাইড্রেটের কী করবে, এগুলো একটু আমাদের জেনে রাখা এবং এর ফিজিওলজিটা বুঝে রাখলে পরে ড্রাগের ইফেক্ট বুঝতে কষ্ট হয় না। We are discussing about the effect of catecholamine on cardiovascular system, and now we'll discuss their effect on metabolism. Their effect on metabolism, তাহলে প্রথমে আমরা বলি যে অ্যাড্রেনালিন লিপিডের উপরে কি কাজ করে। হ্যাঁ, লিপিড মেটাবলিজমে অ্যাড্রেনালিনের রোলটা কি? তাহলে অ্যাড্রেনালিন আমরা বলছি যে অ্যাকশন বিটা 3 রিসেপ্টর আমরা জানি অন দ্য অ্যাডিপোজ টিস্যু, তাহলে লাইপোলাইসিস করে, হ্যাঁ, দ্যাট ইজ ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল করে। তাহলে অ্যাড্রেনালিন ফ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যাড্রেনালিনের মেটাবলিজমের উপর রোল কি? ব্লাড লেভেলে সে ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেলটাকে ইনক্রিজ করবে।
আচ্ছা, এখন যদি ব্লাড গ্লুকোজ লেভেল, গ্লুকোজের মেটাবলিজমে যদি তাকাই, তাহলে একটা গেল তো লিপিডের উপরে। হ্যাঁ, গ্লুকোজে কি করবে, বিটা 2 রিসেপ্টর অন দ্য লিভার আছে না, বিটা 2 রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য লিভার। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য, বোর্ডটা একটু শুকানোর অপেক্ষা করছিলাম। এখানে আসলে এই বোর্ডটা যখন আমি মুছছি, ওখানে পানি আছে তো, পানির জন্য হচ্ছে না, লেখাটা বোঝা যাচ্ছে না। যাই হোক, তাহলে অ্যাড্রেনালিন অ্যাক্টস অন, আমরা বলছি কি, ফ্যাট গ্লুকোজ। আচ্ছা, কোথায় কি কাজ করবে, তাই তো? তাহলে আমরা বললাম যে যদি লিপিডে হয় তাহলে এটা কি করবে, লিপিড মেটাবলিজমে তার এটা কি ফ্রি ফ্যাটি অ্যাসিড বাড়াবে, ইনক্রিজ ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল। তো ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল বাড়াচ্ছে কেন, যে এটা বিটা 3 রিসেপ্টর আছে কোথায়, অ্যাডিপোজ টিস্যুতে। অ্যাডিপোজ টিস্যুতে বিটা 3 রিসেপ্টর প্রেজেন্ট ইন দ্য অ্যাডিপোজ টিস্যু। এখন আমরা বলছি যে লিভারে কি আছে, বিটা 2, লিভারের যে বিটা 2 রিসেপ্টর আছে। আমি তো আগেই বলেছি আমি ভালো ছবি আঁকি না, তাহলে আমি চেষ্টা করি তারপরে ছবি আঁকার, জানি না কেন, আচ্ছা বোঝানোর জন্য আর কি। তাহলে এখানে কি আছে, এখানে বিটা 2 রিসেপ্টর লিভারের মধ্যে বসে আছে, তাই তো? আচ্ছা, এখন আমরা বলছি যে কি হবে বিটা 2 ইন দ্য লিভার, এটার ব্লাড গ্লুকোজ লেভেলে কি রোল অ্যাড্রেনালিনের। উই আর ডিসকাসিং দ্য রোল অফ অ্যাড্রেনালিন অন মেটাবলিজম। তাহলে গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ, যেই প্রসেসটা, দ্যাট ইজ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ হয়, সো ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই কাকে, এই বিটা 2 এর এফেক্ট আমরা, হ্যাঁ, মানে বিটা 2 এর উপর অ্যাড্রেনালিনের যে অ্যাকশন, সেই অ্যাকশনে কি হয় সেটা বলছি আমরা। আর অলসো নিওগ্লুকোজেনেসিস, দ্যাট ইজ নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যে গ্লুকোজ আসে। সো আলটিমেট ইফেক্ট ইজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বাই কি, অ্যাড্রেনালিন। এখন আরেকটা দেখো, এটা গেল কি, ব্লাড গ্লুকোজ লেভেলে অ্যাড্রেনালিন কি রোল প্লে করে, একটা গেল তার লিভারে বিটা 2 ইফেক্টের জন্য, আরেকটা হলো বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস। এখানে কি আছে, বোথ আলফা অ্যান্ড বিটা। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, সরি এটা গেল লিভারে, আরেকটা আমরা বলছি যে প্যানক্রিয়াসে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সেখানে বোথ আলফা অ্যান্ড বিটা, এই দুটো রিসেপ্টর এখানে আছে। তাহলে প্যানক্রিয়াসের বিটা সেল, প্যানক্রিয়াসের বিটা সেল, আমরা জানি অনেকগুলো সেল আছে, তাই না, আলফা বিটা ডেল্টা এরকম অনেকগুলো সেল আছে। তো আমরা বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস আর বিটা সেল অফ দ্য কি, দ্যাট ইজ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, এখানে আলফা এবং বিটা দুটো ইফেক্ট আছে। তো আলফা রিসেপ্টর যদি স্টিমুলেটেড হয় অফ দ্যাট বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস, দ্যাট কজেস ডিক্রিজ রিলিজ অফ ইনসুলিন, দ্যাট ইজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। আর অ্যাড্রেনালিন যদি বিটা 2 এর উপর, বিটা 2 কে স্টিমুলেট করে, তাহলে হবে ইনক্রিজ রিলিজ অফ ইনসুলিন, দ্যাট ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। কিন্তু আমরা বলছি যে as adrenaline alpha receptor action is always predominant over beta action, এই জন্য that is rise of the blood glucose level। তাহলে এখানেও সে কাজ করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি অ্যাড্রেনালিন তার লিভারের বিটা 2 স্টিমুলেশন হোক, আর প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, we get the alpha and beta receptor, সেখানে স্টিমুলেশনের মাধ্যমেই হোক, আলটিমেটলি অ্যাড্রেনালিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আবার আলফা সেল অফ দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে না, সেখানে যদি অ্যাড্রেনালিনের ইফেক্ট আমরা দেখি, তাহলে কি করবে, অ্যাড্রেনালিন ওখানে আলফা সেলকে স্টিমুলেট করে কি করে, ইনক্রিজ রিলিজ অফ গ্লুকাগন অ্যান্ড ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে তার ইফেক্টটাই হলো ব্লাড গ্লুকোজ লেভেলকে বাড়াবে, কে, অ্যাড্রেনালিন। আচ্ছা, এখন আমরা একটু ছোট করে আলোচনা করব অ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন, ডোপামিন, এগুলোর কি ক্লিনিক্যাল ইফেক্টগুলো, ক্লিনিক্যাল ইউজ এবং ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অ্যাজ এ হোল। দেখো, অ্যাড্রেনালিনের অনেক সময় ভাইভাতে কোয়েশ্চেন করা হয় যে হোয়াট আর দ্য ইউজেস অফ অ্যাড্রেনালিন, বা ক্লিনিক্যাল ইউজ কি আছে বলো। তাহলে অ্যাড্রেনালিন অ্যাক্টস অন সো মেনি রিসেপ্টর। হ্যাঁ, এই অ্যাড্রেনার্জিক সিস্টেমে যতগুলো রিসেপ্টর আছে, আলফা
1 2 বিটা 1 2 3 সবার উপর কাজ করে, তাহলে অ্যাড্রেনালিন ড্রাগটা কি নন সিলেক্টিভ। তাহলে নন সিলেক্টিভ ড্রাগ মানেই আমরা ধরে নিই যে এটা ভালো কোনো জিনিস না, এটা ভালো কোনো জিনিস না, এবং এর স্পেসিফিক অ্যাকশন না থাকার জন্য আমরা শুধুমাত্র চেষ্টা করি এটাকে কখন ইউজ করতে, ইন কেস অফ ইমার্জেন্সি, যখন আর কোনো অল্টারনেটিভ আমাদের হাতে নাই। আমরা সাধারণত কোনো ক্রনিক কন্ডিশন বা যেখানে সেফার ড্রাগস আর অ্যাভেলেবল, সেই ক্ষেত্রে আমরা নন সিলেক্টিভ ড্রাগ অ্যাভয়েড করার চেষ্টা করি। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ভেরিয়াস ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অ্যান্ড ইউজেস অফ অ্যাড্রেনালিন। আচ্ছা, তাহলে আমরা বলছি প্রথমেই এই ড্রাগটা কি সিলেক্টিভ, এর কোনো সিলেক্টিভিটি নাই, এ সবার উপরে কাজ করে, সবাইকে স্টিমুলেট করে। হ্যাঁ, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 বিটা 3 সবাইকে স্টিমুলেট করবে কে, অ্যাড্রেনালিন। তাহলে ভালো কিছু না জিনিসটা। আচ্ছা, ভালো না আবার ভালো কেমন, যে এটা ইফেক্টস আমরা বলছি যে নন স্পেসিফিক, বাট ইফেক্টস ইজ ভেরি শর্ট। তাহলে ইট ইজ ইউজিং ক্লিনিক্যালি কখন, অনলি ইন সাম অ্যাকিউট কন্ডিশন, কখন আমার দরকার সবগুলো রিসেপ্টরকে একসাথে স্টিমুলেট করে আমি ভালো ইফেক্টটা পেতে চাই, কখন আমি যে কোনো লাইফ থ্রেটেনিং কন্ডিশন। নাম্বার 1 ইজ দ্য অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শক কখন, এটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের যে অ্যানাফাইলেকটিক শক, সেক্ষেত্রে আমি অ্যাড্রেনালিন ইউজ করব। আচ্ছা, তারপরে আমরা বলছি যে আচ্ছা অ্যানাফাইলেকটিক শকে কি হয়, পেশেন্ট শকে চলে যাচ্ছে এবং মারা যাচ্ছে কেন? একটা হচ্ছে যে তার কি ভেসোডাইলেশন হয়েছে, ব্লাড প্রেশার কমছে, আরেকটা কি পেশেন্ট মারা যাচ্ছে সিভিয়ার ব্রঙ্কোকনস্ট্রিকশনের জন্য। তাহলে আমি যদি অ্যাড্রেনালিন দেই, আমি বলছি যে অ্যাড্রেনালিন অ্যাক্টস অন বিটা 2 রিসেপ্টর, তাহলে কি পাবো, শক, এই শকে যাওয়ার যেগুলো প্রডিউস হচ্ছে, যে ফিজিওলজিগুলো প্রডিউস হচ্ছে, ব্রঙ্কোকনস্ট্রিকশন উইল রিভার্স দ্য ব্রঙ্কোকনস্ট্রিকশন বাই ইটস বিটা 2 ইফেক্ট দ্যাট প্রডিউসেস ব্রঙ্কোডাইলেশন। আচ্ছা, আর পেশেন্ট শকে চলে যাচ্ছে, তো এখন আমি তার আলফা ইফেক্টকে কাজে লাগাবো, বিটা 1 ইফেক্ট কাজে লাগাবো। হ্যাঁ, লাগিয়ে আমি কি পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবো, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবো, হার্ট রেট বাড়াবো, বাড়িয়ে আমি এই শকে যাওয়াটাকে প্রিভেন্ট করতে পারবো। সো অ্যাড্রেনালিন ইউজড ইন অ্যানাফাইলেকটিক শক ফর ইটস বিটা 2 অ্যান্ড ইটস আলফা 1 অ্যান্ড বিটা 1 ইফেক্ট। হ্যাঁ, এই এক্সপ্লানেশনটা ভাইবে অনেক সময় জানতে চাওয়া হয়। ধরো পেনিসিলিন থেকেও কোয়েশ্চেনটা আসতে পারে যে পেনিসিলিনের লাইফ থ্রেটেনিং অ্যাডভার্স ইফেক্ট বলো, তো তুমি বললে কি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, তাই তো, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, টাইপ 1 হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন বলবে, কি হয় এখানে যে অ্যানাফাইলেকটিক শকে চলে যেতে পারে। তাহলে অ্যানাফাইলেকটিক শকের ম্যানেজমেন্ট বলো, তা প্রথম ড্রাগ তুমি এখানে কি বলছো, অ্যাড্রেনালিন, তারপরে তুমি বাকি কিছু বলবে, তো অ্যান্টিহিস্টামিন বলবে, তারপরে তুমি কি স্ট্যাবিলাইজার বলবে, মাসেল। আচ্ছা, এখানে অ্যাড্রেনালিনও কিন্তু মাসেল স্ট্যাবিলাইজার, মাসেলকে স্ট্যাবিলাইজ করে, দ্যাট ইজ ফার্দার রিলিজ অফ হিস্টামিন হতে দিবে না, কোথেকে, মাসেল থেকে। তাহলে এখানে আমি অনেকগুলো অ্যাডভান্টেজ পাচ্ছি for using adrenaline in case of anaphylactic shock. আচ্ছা, তারপরে আমরা বলছি যে অ্যাড্রেনালিন আমরা স্ট্যাটাস অ্যাজমাটিকাস, দ্যাট ইজ অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই ক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন ইউজ করবো। কি বলি একে আমরা, স্ট্যাটাস অ্যাজমাটিকাস, আমি সংক্ষেপে লিখছি। হ্যাঁ, তো স্ট্যাটাস অ্যাজমাটিকাস যেমন স্ট্যাটাস ইপিলিপটিকাস, হ্যাঁ তার একটা ট্রিটমেন্ট, সেরকম স্ট্যাটাস অ্যাজমাটিকাস এটা আলাদা একটা ট্রিটমেন্ট। তো অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা অ্যাড্রেনালিন ইউজ করতে পারি, দ্যাট প্রডিউসেস ব্রঙ্কোডাইলেশন অ্যান্ড রিলিফ অফ অ্যাজমা। আচ্ছা, এগুলো কিছু গেল আমাদের কি লাইফ সেভিং, দ্যাট ইজ সাম অ্যাকিউট কন্ডিশন। আরও কিছু অ্যাড্রেনালিনের ইউজ আছে, অ্যাড্রেনালিনের আরও কিছু ইউজ আছে। আচ্ছা, আরেকটা কি যেন বলতে ভুলে গেলাম আমি, একটা ভাইবা কোশ্চেন, ও আচ্ছা একটা ভাইবা কোশ্চেন, এই যে আমি অ্যানাফাইলেকটিক শকে অ্যাড্রেনালিন ইউজ করব, হ্যাঁ যেটা হচ্ছে কিনা কি অ্যাকিউট কন্ডিশন, সেখানে আমি অ্যাড্রেনালিনটা কিভাবে দিব, আমি এখানে ডাইলিউট করে দেবো 1:1000 ডাইলিউশনে, সাবকিউটেনিয়াস আইভি হাইএম দিতে পারি। হ্যাঁ, 0.4 ml বলা হয়, 0.4 কি মানে আমি জিনিসটা মানে ডাইলিউট করে দিতে হবে আমাকে, আমি এটা ডিরেক্ট দিতে পারবো না, তাই তো। আচ্ছা, বলা হচ্ছে তুমি সাবকিউটেনিয়াসও দিতে পারো, আইএমও দিতে পারো, আইভিও দিতে পারো, দ্যাট ইজ 4 ml সম্ভবত, বইটা একটু দেখে নিলে ভালো। হ্যাঁ, 0.4 ml
অফ 1:1000 ডাইলুশন। এই সলিউশনে আমি সাবকিউটেনিয়াস লিখবো, হ্যাঁ, 0.4 ml প্রবাবলি অফ দিস, এটা দেওয়া হয় সম্ভবত। আচ্ছা, তো তারপরে আচ্ছা, আর অ্যাড্রেনালিনের আর কি কি ইউজ আছে, ক্লিনিক্যাল ইউজ। উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাড্রেনালিন। First, we have mentioned the acute condition, that is anaphylactic shock, and number two is the acute severe bronchial asthma, that is status asthmaticus. এই সমস্ত ক্ষেত্রে আমরা কেন অ্যাড্রেনালিন ইউজ করব সেগুলোর এক্সপ্লানেশন আমরা জানলাম। নাও আমরা অ্যাড্রেনালিন ইউজ করি উইথ লোকাল অ্যানেস্থেটিক এজেন্টস, এর সাথেও আমরা অ্যাড্রেনালিন দিই। এটা একটা কোশ্চেন পিডিএস এর ছেলে মেয়েদেরকে এটা কোশ্চেন ইনভারিয়েবলি করা হয়, এবং অ্যানেস্থেশিয়া যখনই আসে তখন লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সঙ্গে অ্যাড্রেনালিন আমরা কেন দিই, তার ভেসোকনস্ট্রিক্টিং যে প্রপার্টি বা অ্যাক্টিং অন আলফা 1 রিসেপ্টর, সেটাকে আমরা কাজে লাগাই। অ্যাড্রেনালিনকে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টের সাথে ইউজ করে আমরা কাজে লাগাই কি, তার আলফা 1 দ্যাট ইজ ভেসোকনস্ট্রিক্টিং এফেক্টটাকে কাজে লাগাই। কাজে লাগিয়ে কি হচ্ছে, আমি ভেসোকনস্ট্রিকশন করলে পরে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট ওই জায়গাটাতে লোকালাইজ থাকছে, আমি কি ওখানে ডিউরেশনটা অনেকক্ষণ পাচ্ছি, সো দ্যাট আমি উই ক্যান prolong the duration of action of local anesthetic agent, মানে আমি অনেকক্ষণ ধরে ওই জায়গাটা ডিফিউজ হয়ে যাচ্ছে না, লোকালাইজ থাকছে। এই অ্যাকশনটার অ্যাড্রেনালিনের আমি কাজে লাগিয়ে কোথায় ইউজ করি, উইথ লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট। এখন কথা হচ্ছে যে আমি ডিজিতে কোনো অপারেশন করব, হ্যাঁ, সেখানে আমি কি এই কম্বিনেশন দিব? তাহলে তোমরা অপারেশন থিয়েটারে গেলে দেখবে যে লোকাল অ্যানেস্থেটিক এজেন্টসের যে যেখান থেকে ইনজেকশনটা নেওয়া হয় ওখানে উইথ অ্যাড্রেনালিন উইদাউট অ্যাড্রেনালিন দুটো থাকে। কেন? কারণটাই হচ্ছে যে যেখানে এন্ড আর্টারি সাপ্লাই সেখানে সে ডিজিট, আমি এখানে যদি এখানে কোনো অ্যাবসেস আমি এখানে দিব তাহলে কি এখানে নেক্রোসিস হয়ে যাবে, তো আমি এই ভেসোকনস্ট্রিক্টিং প্রপার্টি এখানে কাজে লাগাতে পারবো না। লাইক দিস সার্কামসিশন, আমি যদি সার্কামসিশনে উইথ অ্যাড্রেনালিন এইটা দেই তাহলে কি পেশেন্ট পার্টি শুধু জেল জরিমানা না, এসে কি করবে, ধরে নিয়ে বস্তায় বন্দি করে মারতে মারতে পিটাতে জেলে দিয়ে দিবে। এই তো আচ্ছা গেল। তারপরে অ্যাড্রেনালিন ক্যান বি অলসো ইউজড, এটা হলো থিওরির কথাবার্তা, যে ইন্ট্রাকার্ডিয়াক যখন কিনা কার্ডিয়াক অ্যারেস্ট হয় আমরা ইন্ট্রাকার্ডিয়াক কিছু দেই, যেমন কি তোমার অ্যাড্রেনালিন, হ্যাঁ, ইন্ট্রাকার্ডিয়াক দেওয়া হয়, এরকম বলে আর কি, যে সুপ্রেনালিন, অ্যাড্রেনালিন, এই সমস্ত কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে। এগুলো হলো বইয়ের থিওরির কথাবার্তা। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি যে অ্যাড্রেনালিন আমরা এপিস্টাক্সিসে, হ্যাঁ, এপিস্টাক্সিস, ইন কেস অফ এপিস্টাক্সিস, এই ক্ষেত্রে এপিস্টাক্সিস কি নোজ ব্লিডিং, হ্যাঁ, ব্লিডিং পার নোজ, তো সেক্ষেত্রে এপিস্টাক্সিসে আমি অ্যাড্রেনালিনকে প্যাকে, ন্যাসাল প্যাক দিয়ে ধরে রাখলে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে, এই একই প্রপার্টির জন্য, হ্যাঁ, কনস্ট্রিকটিভ প্রপার্টির জন্য আমি অ্যাড্রেনালিন এপিস্টাক্সিসের ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যান্ড বলা হচ্ছে যে কখনো কখনো ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে ক্যান বি ইউজড, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে অ্যাড্রেনালিন রিডিউসেস দ্য অ্যাকুয়াসিউমার ফর্মেশন। অ্যাকুয়াসিউমার ফর্মেশনে মানে গ্লুকোমার যে ড্রাগগুলো আছে, একটা চার্ট আকারে আছে লিপিং কডে। এখন আমি হয়তো কখনো বলি যে লিপিং কডে এটা আছে, কখনো বলি ক্যাটসান এটা আছে, কখনো বলি ট্রিপ্যাথিতে এটা আছে। এখন স্টুডেন্টের কাছে যে বইটা সহজ সেই বইটা তারা পড়বে, এটা হলো ব্যাপার। যেমন আমার কাছে মনে হয় যে একদম বিগিনার হিসেবে যারা মানে ফার্মাকোলজি পড়ছে তাদের জন্য কেডি টিপ্যাথি যে বইটা, এটা কিন্তু ভালো, মনে হবে বাংলায় ফার্মাকোলজি লেখা। তারপর গোছু যে আমি বললাম যে এটা লিপিং কটে ভালো আছে, সেটা এখান থেকে পড়লাম। তারপরে আমি বললাম যে এটা আমার কাছে মনে হয় যে ক্যাটজানের এই ছবিটা, এই ফিগারটা দেখলে ভালো হয়, এই চার্টটা পড়লে ভালো হয়, তাহলে ওই জায়গাটুকু পড়ে নিলে। এরকম নট নেসেসারি যে তোমাকে সব বইগুলো আমরা এই 7 মাসে পড়তে বলছি। তোমার ক্যাপাসিটি অনুযায়ী, মানে আমি মনে করি যে স্টুডেন্টরা সবচেয়ে ভালো পড়তে পারে, আমার চেয়ে ভালো পড়তে পারে স্টুডেন্টরা, কারণ তারা এই সময় ফ্রেশ। আমি তো এখন মানে অত বেশি পড়তে পারি না, কাজেই একটা স্টুডেন্ট চাইলেই 5-7টা টেক্সট বুক পড়তে পারে। কিন্তু আমি বলবো আমার সবসময় কথাগুলো থাকে এই জেনারেল স্টুডেন্টদের জন্য। তাহলে জেনারেল স্টুডেন্ট যে শুরু করতে চাচ্ছে ফার্মাকোলজি, আমি বলবো যে আইদার লিপিং কড আর ট্রিপ্যাথি দিয়ে এসে শুরু করবে, কেডি ট্রিপ্যাথি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এপিস্টাক্সিস এই আমি করতে পারি কি, এপিস্টাক্সিসকে বন্ধ করতে পারি। আর কি বললাম, ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে সে কি অ্যাকুয়াসিউমার ফর্মেশন ইন গ্লুকোমা হতে দেয় না। হ্যাঁ, তাহলে গ্লুকোমাতে একটা রোল প্লে করতে পারে অ্যাড্রেনালিন বাই ইটস কি ডিক্রিজ ফর্মেশন অফ অ্যাকুয়াসিউমার। হ্যাঁ, তাহলে আমরা নট অ্যাকচুয়ালি অ্যাড্রেনালিন, ইটস ডিপিভেফ্রিন,
অ্যাড্রেনালিনের একটা প্রোডাক্ট ডিপিনেফ্রিন, বানানটা সম্ভবত পেফ্রিন অথবা আরএফ, ডিপিপেফ্রিন। তো এই পেফ্রিন অ্যাকচুয়ালি ডিপিপেফ্রিন ঠিকই আছে, ডিপিপেফ্রিন আরআইএনই। তো এই ডিপিপেফ্রিনটাই আমরা ইউজ করি কোথায়, ডিপি। তো এটা একটা প্রোডাক্ট অফ অ্যাড্রেনালিন। আমার বানানটা ভুল হতে পারে, যে কারণে বোর্ড থেকে বলছে এটা বানানটা একটু দেখে আমার লেখা উচিত, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো এই অ্যাড্রেনালিনের যে প্রোডাক্টটা সেটা আমরা অ্যাপ্লাই করি। Product of adrenaline that is 17 times more potent than adrenaline. This product is used to reduce the intraocular pressure that in case of glaucoma that reduces the aqueous humor formation. Sorry, aqueous humor formation কে কমায়। এখন তাহলে অ্যাড্রেনালিন কি আমরা কোন ধরনের শকে ইউজ করলাম? ইন কেস অফ অ্যানাফাইলেকটিক শক। এখন নরঅ্যাড্রেনালিনকে কোন ধরনের শকে ইউজ করি? এটা একটা ভাইভা কোশ্চেন অনেক সময় করা হয়, কেন আমি অন্য কার্ডিওজেনিক শকে নরঅ্যাড্রেনালিনকে ইউজ করবো না, ডোপামিনকে আমি কী ধরনের শকে ইউজ করি, কেন আমি ডোপামিনকে প্রেফার করবো ইন কি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, দ্যাট ইজ কার্ডিওজেনিক শকে আমি কেন ডোপামিনকে প্রেফার করছি? তাহলে আমি বলছি এটা অ্যাড্রেনালিনকে উই আর ইউজিং ইন অ্যানাফাইলেকটিক শক, নরঅ্যাড্রেনালিন ইন আদার শক, দ্যাট ইজ যেখানে কিনা সিভিয়ার হাইপোভলিউমিয়া লাইক সেপটিক শক। হ্যাঁ, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা সিভিয়ার হাইপোটেনশন ইন শক, দ্যাট ইজ সেপটিক শক, এই ধরনের ক্ষেত্রে আমরা নরঅ্যাড্রেনালিন ইউজ করি। হ্যাঁ, তো করি ভালো কথা, কিন্তু বলা হচ্ছে যে নাওয়াডেজ নট ইউজুয়ালি ইউজড বিকজ অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। কি ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ হলো যে আমরা তো চাচ্ছি কি যে সেপটিক শকে, সিভিয়ার হাইপোটেনশন ইন শকে আমরা চাচ্ছি ব্লাড প্রেশারটা বাড়ুক। দো নরঅ্যাড্রেনালিন কজেস ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যারবাই ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে রেনাল পারফিউশন তো বাড়লো, সেই সাথে ইট অলসো causes vasoconstriction of the blood vessels of kidney. তাহলে কিডনি ড্যামেজ করার একটা পসিবিলিটি আছে বিকজ অফ ইটস আলফা 1 ইফেক্ট। অ্যাড্রেনালিনের যে বিটা 1 ইফেক্ট সেটার জন্য এবং আলফা 1 ইফেক্ট, তার জন্য তো আমরা ব্লাড প্রেশার বাড়াতেই পারবো, বাট এর যে রেনাল ব্লাড ভেসেলের উপর আলফা 1 ভেসোকনস্ট্রিক্টিং ইফেক্ট, যার জন্য কি হবে কিডনি ড্যামেজ হওয়ার একটা পসিবিলিটি, যার কারণে বেটার এন্ড সেফার ড্রাগ আমরা সার্চ করি অলওয়েজ। আচ্ছা, এখন ডোপামিন, যেটা কিনা আমরা ইমিডিয়েট মেটাবলিক প্রিকারসর অফ নরঅ্যাড্রেনালিন অ্যাক্টিভেটিং দ্য ডোপামিনার্জিক 1 রিসেপ্টর অলসো। তাহলে এই ডোপামিনটা আমাদের কি, কেন, কোন ধরনের শকে ইউজ হয়? তাহলে আমরা বলছি যে এটা অ্যানাফাইলেকটিক শকে noradrenaline can be used in adrenaline বললাম, অ্যানাফাইলেকটিক noradrenaline in septic shock। ডোপামিন আমরা বলছি যে কার্ডিওজেনিক শক, দ্যাট ইজ কার্ডিওজেনিক শকে ডোপামিন, এর অনেক সময় কোশ্চেন এরকম করা হয় যে why dopamine is preferred in cardiogenic shock or compare adrenaline, noradrenaline, dopamine, dobutamine অথবা dopamine and dobutamine, এইভাবে কম্প্যারিজনটা চাওয়া হলো, বা what the advantage of dopamine over the other drugs। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিয়ে আমাদের ডোপামিনটা শুনতে হবে। আচ্ছা, ডোপামিন এখন আমরা বলছি যে ইউজ ইন hypovolemic shock, dopamine acts on beta 1 receptor of the heart, তাহলে it causes increase heart rate and force of contraction and increase blood pressure, number 1। হ্যাঁ, তাহলে number 1 effect, that is the beta 1 effect গেল। আচ্ছা, তারপরে আমরা বলছি যে it dilates the renal blood vessels by acting on dopaminergic receptor, so there is no chance of kidney damage। তাহলে এই যে অ্যাডিশনাল ইফেক্টটা আমরা পাচ্ছি ডোপামিনার্জিক রিসেপ্টর, এই রিসেপ্টরের উপরে যখন কিনা ডোপামিন কাজ করে, ইট ডাইলেটস দ্য রেনাল ব্লাড ভেসেলস অ্যান্ড there is no chance of kidney damage, and vasodilation of the blood vessels it also causes vasodilation of the blood vessels of other organs। তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, and also induces the natriuresis of, so natriuresis তার মানে কি সোডিয়াম লস along with water, এটাও
কে করে? অ্যাড্রেনালিন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ইফেক্টটা আমরা কখন পাই? ডোপামিন যদি আমরা লো ডোজে দিই, তাই তো? আচ্ছা, আর যদি ডোজ বেড়ে যায়, যদি ডোপামিন যদি আমি হাই ডোজে দিই, তাহলে এই ডোজটা আমি এই ইফেক্টটা আমি কখন পাচ্ছি? ডোপামিনের লো ডোজে। হ্যাঁ, ডোপামিন আমি স্লো আইভি ইনফিউশনে দিচ্ছি এবং কি এই ডোজ, এই ইফেক্ট পাচ্ছি ইন লো ডোজে। যদি ডোপামিনের ডোজ বেড়ে যায় তাহলে কি হবে? ডিক্রিজ পারফিউশন টু দ্য ভাইটাল অর্গানস, ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট। ডোপামিনেরও ডোজ ডিপেন্ডেন্ট ইফেক্ট আছে অফ দ্য কি ব্লাড সাপ্লাই টু দ্য ভাইটাল অর্গানস। এই জন্য আমরা বলছি যে ডোপামিন হ্যাভিং ইজ। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে ডোপামিন ইজ ইউজড ক্লিনিক্যালি ইন কেস অফ কি কার্ডিওজেনিক শক, হাইপোভলিউমিক শক, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে। তাহলে ডোপামিনের কি অ্যাকশনের জন্য, হোয়াট দ্য অ্যাডভান্টেজ অফ ডোপামিন? we get the advantage that is beta 1 stimulation, সেটা তো আমরা সব ড্রাগের ক্ষেত্রেই পাই। এখানে যে অ্যাডভান্টেজ দ্যাট ইজ দ্য ডোপামিনার্জিক রিসেপ্টর স্টিমুলেশনের জন্য তার ভেসোডাইলেটিক প্রপার্টিটা কি করে? দেয়ার ইজ নো চান্স অফ কিডনি ড্যামেজ। হ্যাঁ, তাহলে এই জন্য ডাইলেটস দ্য রেনাল ব্লাড ভেসেলস, যার কারণে এই অ্যাডভান্টেজটা আমরা কাজে লাগাই। হ্যাঁ, অ্যান্ড অলসো ইট ইন্ডিউসেস দ্য নাইট্রিউরিসিস, দ্যাট ইজ লস অফ সোডিয়াম অ্যালং উইথ ওয়াটার, এবং এর ভেসোডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস অফ আদার ভাইটাল অর্গানস। এই আরও একটা প্রপার্টি আছে, দ্যাটস ওয়াই ডোপামিন ইজ ইউজ ক্লিনিক্যালি। এখন আরেকটা কি বলতে চাইলাম, আচ্ছা ডোবুটামিন। ডোবুটামিন দ্যাট ইজ দ্য বিটা 1 অ্যাগনিস্ট। ডোবুটামিন বিটা 1 অ্যাগনিস্ট। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে তাহলে আমি ডোবুটামিনকে ইউজ করলে অসুবিধা কি? হ্যাঁ, ইন কেস অফ শক আমি কনজেস্টিভ কাটিয়ে ফেলে ডোবুটামিন ইউজ করবো, ডোপামিনই করতে হবে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, ডোবুটামিনেও করা যাবে। ডোবুটামিন হ্যাজ এটা কি বিটা 1 ইফেক্টে হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, সবই ঠিক আছে। এবং কিন্তু এটা হলো যে কি কোনো তার যে ডোপামিনার্জিক যে ওয়ান ইফেক্ট অ্যাডভান্টেজ যেটা আছে ইন কেস অফ ডোপামিন, ডোবুটামিনের ক্ষেত্রে আমরা সেই ইফেক্টটাকে পাবো না। এই জন্য এখন পর্যন্ত আমরা কি বলছি যে ড্রাগ অফ চয়েস। ড্রাগ অফ চয়েস আমি বলবো না, আমি বলবো যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার ড্রাগ অফ চয়েস আলাদা, আমরা যখন সেই সিরিয়াস করবো তখন জানবো। আমরা বলছি যে ইন কম্পারিজন টু আদার ড্রাগস, ডোপামিন ইজ দ্য কি রেশনাল ড্রাগ ইন কেস অফ কার্ডিওজেনিক শক, দ্যাট ইজ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারে। আমরা যদি সিম্প্যাথোমাইমেটিক এজেন্টসগুলোকে আলোচনা করি তাহলে পরে দিস ইজ দ্য রেশনাল ড্রাগ ফর ইউজিং ইন হাইপোভলিউমিক শক। আচ্ছা, এই আলোচনায় অনেকগুলো ড্রাগই আছে, যেমন সালবিউটামল, কি বলে সালমেটেরল, ক্লোনিডিন, আইসোপ্রেনালিন, এগুলো রেসপেক্টিভ চ্যাপ্টারে আমরা পাবো। আইসোপ্রেনালিন দ্যাট ইজ কার্ডিয়াক অ্যারেস্ট, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এই ক্ষেত্রে কি বিটা 1 বিটা 2 ইফেক্ট দুটোই পাওয়া যায়। আইসোপ্রেনালিন এগুলো ক্ষেত্রে আসলে ইউজ হয় না, এগুলো থিওরির কথাবার্তা। আইসোপ্রেনালিন রাদার এটা কি, যেহেতু এটা কি হাই ডোজ, এটা অ্যারিথমিয়া প্রডিউস করে, এই জন্য আমরা আসলে এই ড্রাগগুলো এরকম ইউজ করা হয় না। হ্যাঁ, এমনি জেনে রাখার জন্য যে বিটা 1 ইফেক্টের জন্য আইসোপ্রেনালিন কি কোথায় ইউজ হতো, এরকম থিওরির কিছু কথাবার্তা। বাকি যেগুলো ড্রাগ যেমন ক্লোনিডিন আমি বললাম যে আলফা 2 অ্যাগনিস্ট, তারপরে আমি বললাম সালবিউটামল বিটা 2 অ্যাগনিস্ট, এগুলো রেসপেক্টিভ চ্যাপ্টারে আসবে এবং আমরা তখন এগুলো আলোচনা করবো। তাহলে আজকের মতো ক্লাস এখানেই থাকুক। সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করি।